অনেক বছর আগেকার কথা। আলী বাবা নামে একজন পরিশ্রমী উট কাটার ছিল। সে একটা ছোট্ট গ্রামে নিজের স্ত্রীর সাথে খুশি খুশিতে থাকতো। আজ আমি সব খাবার তোমার পছন্দের বানিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তোমাকে ধন্যবাদ। তুমি আমার খুব ভালো স্ত্রী। এর জন্যই তো লোকে বলে আলী বাবা খুব ভাগ্যবান। সেসব তো ঠিক আছে, আজও কি তোমার বাড়ি ফিরতে অনেক রাত হবে? আজকে আমার মুড ভীষণই ভালো, আর আমি আজকে অনেকই কাজ করতে চলেছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি বাড়ি ফিরতে একদমই দেরি করব না। আলী বাবার কাজিম নামে এক ভাই ছিল, যে খুবই ধনী ছিল, যে আলী বাবার থেকে একেবারে আলাদা, আর উনি খুবই অলস ছিলেন। কাজিন, এই যে শুনছো দাদা, আজ কাজে বেরোবে না? কি কি বললে তুমি? গুড মর্নিং কাজিন। আমি জঙ্গলে যাচ্ছি, আর ফিরতে হয়তো আমার একটু দেরি হতে পারে। যদি আমার পরিবারের কোনো সাহায্যের প্রয়োজন হয় তাহলে তুমি অবশ্যই গিয়ে করো। একদমই, তোমাকে চিন্তা করতে হবে না। চলো, বাই। তোমার ভাইয়ের কাছে এত সকাল সকাল উঠে পড়া ছাড়া আর কোনো কাজ নেই নাকি? একদমই ঠিক বলছো। ঠিক আছে, চলো আবার গিয়ে ঘুমোই। আলী বাবা জঙ্গলে গিয়ে নিজের কাজ শুরু করে দিল। যেমনটা তার স্ত্রীকে বলেছিল, ও খুবই মন দিয়ে কাজ করছিল। যদি আমি এরকম তাড়াতাড়ি কাজ করতে থাকি তাহলে গ্রামের সব থেকে ধনী উট কাটার হয়ে উঠবো। আর সেই সময় আলী বাবা একটা গুহা দেখতে পেল, যেটা খুবই বড় একটা গুহা ছিল, আর সেটা একটা বড় পাথর দিয়ে বন্ধ করা ছিল। হ্যাঁ, এই গুহাটা দেখে তো আমার বেশ ভালোই লাগছে। হ্যাঁ, এটা তো ঘোড়ার আওয়াজ, মনে হচ্ছে কেউ আসছে। আমি গাছের পেছনে গিয়ে লুকিয়ে পড়ি। আলী বাবা তো এটা জানতোই না যে এরা আসলে চোর ছিল। মোটামুটি 40 জন চোর ছিল। তাদের মধ্যে একজনকে ওদের লিডার বলে মনে হচ্ছিল। গুহার সামনে গিয়ে সে চিৎকার করতে লাগলো, চিচিং ফাক! একটা জাদুর মতো হলো। সেই বড় পাথরটা যেটা গুহার রাস্তা বন্ধ করে রেখেছিল, সেটা আস্তে আস্তে খুলে গেল। আলী বাবা কিছুক্ষণ ধরে গুহার বাইরে অপেক্ষা করে রইল, আর কিছুক্ষণ পরে সেই চোরদের গুহা থেকে বেরিয়ে আসতে দেখলো। এবার সে অন্য কথা শুনলো, চিচিং বন্ধ! সব চোরগুলোই ঘোড়ায় চড়ে ওখান থেকে চলে যেতে লাগলো। চিচিং ফাক, চিচিং বন্ধ। চিচিং ফাক, চিচিং বন্ধ। মনে হচ্ছে এই গুহাটাকে খোলার আর বন্ধ করার এটাই উপায়। কিন্তু ওরা গুহাটার ভেতরে কি করছে? দেখে তো ওদের মনে হলো চোর। মনে হচ্ছে ওরা কিছু লুকোচ্ছে। যখন ওরা ওখান থেকে চলে গেল, তখন আলী বাবা গুহার সামনে গিয়ে চেঁচিয়ে উঠল, চিচিং ফাক! যেই না আলী বাবা ভিতরে গেল, তার চক্ষু ছানা বড়া হয়ে গেল। আলী বাবা ওই জায়গাটা দেখে অবাক হয়ে গেল। হ্যাঁ, এটা কি? এটা আবার কোনো স্বপ্ন নয় তো? এটা তো আসল সোনা। তাহলে এটাই হলো সেই জায়গা যেখানে 40 জন চোর তাদের সোনা লুকিয়ে রাখে। আলী বাবা কিছুটা সোনা নিল আর ওখান থেকে চলে গেল। ও সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা বলতে নিজের স্ত্রীর কাছে গেল। তুমি এত সোনা কোথায় পেলে? আমাদের এটা শিগগিরই মাপতে হবে। আমরা অনেক বড় লোক হয়ে যাব। দরজাটা বন্ধ করে দাও। আমি কাজিনের থেকে মাপার যন্ত্রটা নিয়ে আসি। মনে রেখো, এটা কিন্তু সিক্রেট।
এটার ব্যাপারে কাউকে কিছু বলবে না। আচ্ছা ঠিক আছে। আলীবাবা নিজের ভাইয়ের কাছে গেল আর সেই যন্ত্রটা নিয়ে আসলো। সে তার নিজের ভাইকেও সোনার ব্যাপারে কিচ্ছু বলল না। আমার মনে হচ্ছে এখানে কোনো একটা গন্ডগোল পাকাচ্ছে। ও আমাদের থেকে কিছু লুকোতে চায়। আমারও তো সেটাই মনে হচ্ছে। ব্যাপারে ঠিকই জানতে পেরে যাব। আমি যন্ত্রটাতে একটু আঠা লাগিয়ে দিয়েছি। ও যাই যন্ত্রটার উপর রাখবে সেটা যন্ত্রের সাথে আটকে যাবে। এটা তো ভীষণ ভালো আইডিয়া। যখন আলীবাবা মাপার যন্ত্রটা ফেরত দিল তাতে কিছুটা সোনা আটকে ছিল, আর এই ব্যাপারটা আলীবাবা লক্ষ্যই করেনি। কি ব্যাপার তোমার, আজকে এত কেনাকাটা করছো? মনে হচ্ছে তুমি অনেক আয় করেছো। আমি জানতে পেরেছি তুমি কোথাও থেকে সোনা পেয়েছো। তাড়াতাড়ি আমাকে বলো, না হলে এ ব্যাপারে আমি সবাইকে জানিয়ে দেবো। আরে চুপ করে থাকো, আমি এ ব্যাপারে তোমাকে সব বলবো। তার আগে তুমি আমাকে কথা দাও যে এই ব্যাপারটা নিয়ে তুমি কারোর সাথে আলোচনা করবে না, তাহলেই আমি তোমাকে বলবো। আমি তোমাকে কথা দিলাম, এ ব্যাপারটা নিয়ে আমি কারোর সাথে আলোচনা করব না। এই কথাটা তোমার ভাইকে বলা উচিতই হয়নি। আমি এটা নিয়ে প্রথমেই তোমাকে সাবধান করেছিলাম। কিন্তু আমার কি করার ছিল? আমি জানি না যে ও এটা কিভাবে জানতে পারলো। আমার মনে হচ্ছে যে ও আমাদের কথা শুনে ফেলেছে। শোনো মরিগানা, তুমি এ ব্যাপারে কি বলতে চাও? আপনার শোনার কথাটা ওনাকে বলাই উচিত হয়নি। হয়তো আপনি এটা বোকামি করেছেন। শীঘ্রই কাজিম তার ডঙ্কি নিয়ে গুহার দিকে যেতে লাগলো। ও যতটা পারে ততটা সোনা ডঙ্কির ওপর রেখে নিয়ে আসতে চাইছিল। চিচিং ভাগ। আমি তো ধনী হয়ে যাব। আমি এখন রাজার মতন থাকবো একটা রাজপ্রাসাদে। চলো এবার যাওয়া যাক। চিচিং চিচিং, ওই কি যেন একটা বলে। চিচিং, কি যে হচ্ছে, হে ঈশ্বর, আমি কিভাবে ভুলে গেলাম? আমি তো ফেঁসে গেলাম। ওরা যদি আমায় দেখে ফেলে তাহলে এখানেই মেরে ফেলবে আমায়। যেমন ভেবেছিল তেমনই ঘটল। একদিন রাতে চোরেরা ফিরে দেখে গুহার ভিতরে কাজিম রয়েছে। ওরা জেনে গিয়েছিল যে কেউ না কেউ গুহা খোলার পদ্ধতিটা জানতে পেরে গেছে। ওরা কিছু না ভেবেই কাজিমকে মেরে ফেললো। আলীবাবা যখনই সেখানে তার ভাইকে দেখতে পেল, সে বাড়ি নিয়ে গেল। হ্যাঁ, কি হয়েছে? উনি অজ্ঞান কেন? না মানে ও আর বেঁচে নেই। পরের দিন যখন আলীবাবা রাস্তা দিয়ে যাচ্ছিল, একজন লোক যে চোরের মতো দেখতে লাগছিল সে আলীবাবার রাস্তা আটকে দাঁড়ালো। আচ্ছা, তোমার নাম কি আলীবাবা? হ্যাঁ, আমি আলীবাবা। বলুন কি দরকার? কিন্তু সেই লোকটা কোনো কথার উত্তর না দিয়েই চলে গেল। আলীবাবা খুব চিন্তায় পড়ে গেল। ও এটা বুঝতে পেরে গেছিল যে চোরেরাও তার বাড়ির ঠিকানা জানতে পেরে গেছে, তাই চোরেদের ভয়ে সে ঘরের ভিতরেই লুকিয়েছিল। মাস্টার, আজ রাতে সব চোরেরা আপনার উপর হামলা করবে। ওরা আমাদের বাড়িতে একটা চিহ্ন দিয়ে গেছে যাতে ওরা আমাদের বাড়িটা চিনতে পারে। হে ঈশ্বর, এবার কি হবে? আপনি চিন্তা করবেন না মাস্টার, আমার কাছে একটা আইডিয়া আছে। আমাকে শুধু আপনি কোথাও থেকে রেড পেন্ট এনে দিন। ওস্তাদ, আমি আলীবাবার বাড়িতে একটা লাল রঙের চিহ্ন এঁকে দিয়ে এসেছি। আজ রাতে ওর বাড়িতেই ওর খেলা একেবারেই শেষ করে দেব। হ্যাঁ, এটা কি করছো? চোরেরা আমাদের বাড়ির বাইরে এই রকমই একটা চিহ্ন দিয়ে গেছে।
যাতে রাত্রেবেলা ওরা এসে আপনাকে খুঁজে পায়। তাহলে এখন আমরা কি করব? আমি আমি প্রত্যেকটা বাড়িতেই রেড পেন্ট দিয়ে ওই একই রকম চিহ্ন বানিয়ে দিয়েছি, যাতে রাত্রেবেলা ওরা যখন আসবে তখন যেন আমাদের বাড়িটা খুঁজতে ওদের অসুবিধা হয়। মরিগানা, তুমি ভীষণ বুদ্ধিমতী। আর সেই রাতে যেমনটা মরিগানা বলেছিল, সব চোর আলীবাবাকে মারতে চলে এলো, কিন্তু ওরা কিছু বুঝতেই পারছিল না। প্রতিটা বাড়িতেই একই রকম চিহ্ন ছিল। ওরা বুঝতেই পারছিল না যে আলীবাবার বাড়ি কোনটা। আমাকে ক্ষমা করে দিন ওস্তাদ, আমরা আলীবাবার বাড়ি খুঁজে পাচ্ছি না। গলির সব বাড়িতেই তো লাল রঙের চিহ্ন ছিল, তাই আমরা বুঝতেই পারছি না যে আলীবাবার বাড়ি কোনটা। তুমি আর তোমার বাজে প্ল্যান। এবার আমি প্ল্যান তৈরি করব, আর আমি যেমনটা বলবো তোমরা তেমনটাই করবে। পরের দিন একটা চোর নিজের ছদ্মবেশ নিয়ে আলীবাবার দোকানে আসলো। গুড মর্নিং। গুড মর্নিং স্যার, বলুন আপনার কি দরকার? আমার নাম হলো হাসান। আমার কাছে 40টা বড় তেলের পিপে রয়েছে, যেটা ভীষণই ভালো কোয়ালিটির। আমি আপনার সাথে ব্যবসা করার জন্য একেবারে রাজি। আজকে তো অনেক রাত হয়ে গেছে, আপনি আজ রাতটা এখানেই কাটিয়ে দিন, কালকে ব্যবসার ব্যাপারে কথা বলবো। মাস্টার, যখন আপনার বন্ধু হাসান ঘুমাচ্ছিল, আমি সব কটা পিপে চেক করলাম। তার মধ্যে তেল নয়, 40টা লোক লুকিয়ে রয়েছে। ওরা সবাই আপনাকে মারতে চায়। ওই হাসান হয়তো ওদের লিডারই হবে। আরে না, এবার আমরা কি করব? আমার কাছে একটা আইডিয়া আছে। আলীবাবা আর মরিগানা ওই সমস্ত পিপেগুলোকে নদীর পাশে নিয়ে গেল, আর তারা সব পিপেগুলো জলে ফেলে দিল। ধন্যবাদ মরিগানা, মনে হয় এবার সব চোর মরে গেছে। আর ওই লিডারটাকে সিপাহীরা ধরে নিয়ে গেল, যে ওই রাজ্যে সবথেকে ভয়ানক চোর ছিল। সিপাহীরা তাকেই খুঁজছিল। যখন তারা জানতে পারে যে সে আলীবাবার বাড়িতে লুকিয়েছে, তখন ওরা এসে তাকে গ্রেফতার করে। চোরেদের চলে যাওয়ার পরে আলীবাবা এখন নিশ্চিন্তে থাকতে লাগলো। সে তার পরের জীবনটা খুব আনন্দে কাটাতে লাগলো।